জমি পাওয়া যাবে কি করে? আজকে উন্নত দেশগুলো যারা বড় বড় শিল্প করেছে তারা কোথায় জমি পেল? কখনো কেউ সরকারে এলে প্রথম তার সদিচ্ছা, দ্বিতীয় হচ্ছে ল্যান্ড ব্যাংক। এই ল্যান্ড ব্যাংক যদি না করা যায় তাহলে আগামী 500 বছরেও বড় শিল্প গড়ে উঠবে না। পঞ্চাশ বছরের পুরনো আরবান ল্যান্ড আইন এবার ইতিহাস হতে চলেছে। শিল্পের জন্য বড় জমি জোগাড় করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই খবর। এতদিন আইন থাকায় শহর ও শহরতলিতে বড় প্রকল্প আটকে ছিল, এবার সেই বাধা কাটতে পারে। হাওড়া, হুগলি, আসানসোলের মতো জায়গাতেও শিল্প বিনিয়োগের সম্ভাবনাও দেখছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দাস জানালেন, রয়েছে সতর্কবার্তাও, কারণ জমির দাম আগুন সমান। রিয়েল এস্টেট লবি সক্রিয় হওয়া এবং সাধারণ মানুষের জমির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায়নি সেখানে। 50 বছরের পুরনো আরবান ল্যান্ড ল স্ক্র্যাপ করা হচ্ছে, এর মানে? দেখুন, পশ্চিমবঙ্গে নগরায়ন হচ্ছে। বিভিন্ন জেলা থেকে মানুষ কলকাতাকে কেন্দ্র করে তাদের রুটি রুজি রোজগার, তারা কলকাতাকে বসতি হিসাবে দেখতে শুরু করেছে। তাই কলকাতা, আগে যে কলকাতা আমরা দেখতাম, আস্তে আস্তে দিন দিন সেটা সম্প্রসারিত হয়েছে। একদিকে গড়িয়া, একদিকে নিউ টাউন। যত দিন যাচ্ছে কলকাতা সম্প্রসারিত হচ্ছে। মুশকিল হচ্ছে কি, কলকাতার কিছু ফুসফুস ছিল, সেখান থেকে অক্সিজেন নেওয়া যেত। প্রচুর ল্যান্ড আছে, যে ল্যান্ডগুলোতে বাড়ি জমি হওয়া উচিত নয়, কিন্তু এই বেআইনি অধিকার সরকার প্রশ্রয় দিয়েছে বিভিন্ন সময়। এই বেআইনি দখল এবং সেখানে আইনি পারমিশন নিয়ে দখলটা বেআইনি হয়েছে, সেটাকে কনভার্ট করা হয়েছে বাস্তু জমি থেকে, এবং সেখানে নানান ধরনের প্রকল্প তৈরি হচ্ছে, প্রজেক্ট তৈরি হচ্ছে, বড় বড় হাই রাইজার বিল্ডিং তৈরি হচ্ছে। এতে কি হচ্ছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং ওই এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই এই জমি নীতিটা পরিবর্তন করা অত্যন্ত জরুরি, কারণ একদিকে পরিবেশ আর একদিকে প্রান্তিক মানুষ, এই দুটোর মধ্যে ভারসাম্যের জন্য জমি নীতি প্রয়োজন আছে। 50 বছরের পুরনো আরবান ল স্ক্র্যাপ করা হচ্ছে, ল্যান্ড ল স্ক্র্যাপ করা হচ্ছে বড় ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি জমি যাতে পাওয়া যায়। কিভাবে তা সম্ভব হবে? দেখুন, এই দ্বন্দ্ব বা বিরোধ সারা পৃথিবীতে রয়েছে। জমি মানে জমির সঙ্গে শিল্পের, কৃষির সঙ্গে শিল্পের। জমি পাওয়া যাবে কি করে? আজকে উন্নত দেশগুলো যারা বড় বড় শিল্প করেছে তারা কোথায় জমি পেল? কখনো কেউ সরকারে এলে প্রথম তার সদিচ্ছা, দ্বিতীয় হচ্ছে ল্যান্ড ব্যাংক। এই ল্যান্ড ব্যাংক যদি না করা যায় তাহলে আগামী 500 বছরেও বড় শিল্প গড়ে উঠবে না। নতুন সরকার এসে চাইছে পশ্চিমবঙ্গের একটা স্বচ্ছ ল্যান্ড ব্যাংক তৈরি করা। এই ল্যান্ড ব্যাংক যদি তৈরি করা যায়, অর্থাৎ বেআইনি যে জমিগুলোকে ব্যবহার করা হচ্ছে সেই জমিগুলোকে সুনির্দিষ্ট করে একটা শিল্প হতে গেলে তো ছোট জমিতে বড় শিল্প হয় না। তার মানে আমার একটা বড় জমি দরকার। কোথায় কোথায় এই রাজ্যে বড় জমি আছে এবং শহর অঞ্চলে কোন কোন অঞ্চলে বড় জমি আছে যেখানে শিল্প গড়ে উঠতে পারে, সেটা সুনির্দিষ্ট করার জন্য কাজ শুরু হয়েছে। শুধুমাত্র জমি থাকলেও শিল্প হবে না, সঙ্গে দরকার পরিকাঠামো। তাহলে শিল্পের সঙ্গে পরিকাঠামো যদি সঠিকভাবে থাকে তাহলে আমাদের দেশে বা আমাদের রাজ্যে শিল্প হবে। সেই কাজটা করার জন্যেই এই জমি নীতিটা আবার নতুন করে দেখার চেষ্টা হচ্ছে এবং মনে করা হচ্ছে যেখানে যেখানে বড় জমি আছে সেই জমিগুলোকে চিহ্নিত করে ল্যান্ড ব্যাংক সরকার তৈরি করবে আগামী দিনে শিল্পায়নের লক্ষ্যে। এই ধরনের একটা পদক্ষেপ সিপিআইএম বা টিএমসি আগে নেয়নি কেন? দেখুন, সিপিএম এর ক্ষেত্রে যে শিল্প করার চেষ্টা তারা করেছিল, তাদের উদ্যোগটা কিন্তু সমালোচিত হয়নি। তাদের ওয়ে অফ অপারেশন যেভাবে করতে চেয়েছিল সেটা সমালোচিত হয়েছে এবং সেই সুযোগটা নিয়েছিল তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এসেও অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, শিল্প হবে সিঙ্গুরে, প্রতিশ্রুতি দিয়েছিল যে এখানে শিল্প হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প এমএসএমই সেইটার বিকাশ হয়েছে এ রাজ্যে, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু বৃহৎ শিল্প তৈরি হয়নি। বৃহৎ শিল্প তৈরি না হওয়ার মূল যে জায়গাটা,
পরিকাঠামোর উন্নতি হয়নি, মানে ল্যান্ড ব্যাংকটাকে সঠিকভাবে তৈরি করা হয়নি। যদিও বারবার বলেছে ল্যান্ড ব্যাংক হয়েছে, শুধুমাত্র সেক্টর 5 এবং আইটি ইন্ডাস্ট্রি কোথাও কোথাও বিকশিত হয়েছে, কিন্তু বড় শিল্প আর কোথাও হয়নি। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, সে দীর্ঘ ল্যান্ড ব্যাংক না হওয়া, একটা লং টার্ম শিল্প নীতি না থাকা, এই কারণে শিল্প এখানে গড়ে উঠতে পারেনি এবং মানুষ সেটা দিন দিন বুঝতে পেরেছে। যখন দিনের পর দিন ঋণের বোঝা প্রত্যেক নাগরিকের উপরে বাড়ছে, প্রত্যেক মানুষের উপরে বাড়ছে, তখন কিন্তু আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে যে রাজ্যের অর্থনীতিটাকে শক্তিশালী করা। আর অর্থনীতি শিল্প না হলে কখনোই শক্তিশালী হবে না। এই আরবান ল্যান্ড স্ক্র্যাপ কি কৃষকদের উপর কোনো প্রভাব পড়বে? স্বাভাবিকভাবে পড়বে না, কারণ আমরা জানি যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রাজ্যে যখন আগে হয়েছে, কৃষকদের পুনর্বাসনের বিভিন্ন প্যাকেজ রয়েছে, যে প্যাকেজটা তাদের আর্থিকভাবে সামাজিকভাবে সুরক্ষা দেবে। যদি সেই প্যাকেজ যথাযথ হয় তাহলে কিন্তু এটার লং টার্ম প্রভাব কৃষকদের উপর নেই, বরং তার পরিবারের কেউ যদি লেখাপড়া করে, তাদের চাকরি দেওয়া, তাদেরকে এই শিল্পের সঙ্গে যুক্ত করে নেওয়া, এগুলো থাকবে। আর তাদের যথার্থ প্যাকেজ বা পুনর্বাসনের ক্ষতিপূরণের প্যাকেজ থাকবে, সেটাতে তারাও লাভবান হবে। একদিকে শিল্প হবে, আর একদিকে যারা কৃষক রয়েছেন তারাও লাভবান হবে। এই যে ব্যালেন্স করা, সেইটা জরুরি, যেটা বামেরা কিন্তু ব্যর্থ হয়েছিল। তৃণমূল কংগ্রেস পরবর্তীকালে এতটা রিস্ক নেয়নি। বামেদের এই কাজ করার ক্ষেত্রে অনেক রিস্ক ছিল এবং প্রান্তিক মানুষ সেটা নিতে পারলো না। তার পরিবর্তে মমতা বন্দ্যোপাধ্যায় এবং একদল পরিবর্তনকামী বুদ্ধিজীবী তখন পথে নামলো, নেমে এমন একটা পরিবেশ তৈরি করলো, সেই পরিবেশটা কিন্তু পুরনো সরকারকে ভেঙে দেওয়ার পরিবেশ। যেটা যদিও এক্ষুনি এটা বলা হয়তো একটু ডিফিকাল্ট, কিন্তু তাও আমি আপনার কাছে জানতে চাইবো, আপনার অনুমানে কোন কোন জেলায় আপনার মনে হয় আরবান ল্যান্ড ল চলে গেলে ইনভেস্টমেন্ট আসার আশঙ্কা অনেক বেশি আছে? মেদিনীপুর যেমন একটা বড় জায়গা, হুগলি একটা বড় জায়গা, মেদিনীপুর, হুগলি, এগুলো হাওড়ার একটা অঞ্চল আছে, বিস্তীর্ণ অঞ্চল, এইগুলোতে মূলত। এছাড়াও যদি পুরুলিয়া, বাঁকুড়া যে বিস্তৃত ল্যান্ড আছে বীরভূমের, সেইখানেও যদি শিল্প গড়ে উঠতে পারে। আর উত্তরবঙ্গে দেউচি পাচামি রয়েছে, উত্তরবঙ্গে বড় কোনো শিল্প নেই, যেখানে চা শিল্পের উপরে নির্ভর করতে হচ্ছে এবং 100 দিনের কাজ সেখানে গুরুত্বপূর্ণ। নতুন সরকার হয়তো 100 দিনটা আরো বাড়িয়েছে, 125 দিনের কাজের কথা বলেছে। সুতরাং এই দিকগুলো, উত্তরবঙ্গে বড় শিল্প হওয়ার সম্ভাবনা কম রয়েছে, তার কারণ সেখানে জমি সেইভাবে নেই। কিন্তু দক্ষিণবঙ্গের এই যে জেলাগুলোর কথা বললাম, এই জেলাগুলোতে ল্যান্ড ব্যাংক তৈরি করে বড় ধরনের শিল্প কিন্তু বিকশিত হতে পারে। স্ক্র্যাপ করলে তার বিপরীত এফেক্ট কি হতে পারে বলে আপনার মনে হয়? বিপরীত এফেক্ট কারো কারোর ক্ষেত্রে, ধরুন কোনো ব্যক্তি বা কোনো কৃষক বা জমির মালিক, তাদের সাময়িক কিছু ক্ষতি হতে পারে, কোনো আর্থিক ক্ষতি হতে পারে, কিন্তু সেটা যে যদি সরকার তার সঙ্গে নেগোশিয়েট করে, আলোচনা করে, বা অনেক ক্ষেত্রে কিছুটা কিছুটা স্যাক্রিফাইসও করতে হয় যেটা করে, তারা হয়তো ভাববে যে সরকার এটা করলো, এটার থেকে তো আমার ব্যক্তিগত প্রফিট অনেক ভালো ছিল। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে একটা অসন্তোষ তৈরি হতে পারে, কিন্তু সেই অসন্তোষটা মেটানোও সরকারের দায়িত্ব, দায়বদ্ধতা। সুতরাং আলাদা করে এর বিরুদ্ধে প্রতিবাদ মানে, বিরোধিতা মানে, এই জায়গাটাই শুধু বিরোধিতা আছে।